আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। তাপপ্রবাহের মধ্যে চালু থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তি খাপ খাইয়ে নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরামর্শ। তীব্র দাবদাহে ধান শুকিয়ে যাওয়ার সাথে বেড়েছে পোকার আক্রমণ, সম্পূরক সেচের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বৃদ্ধি। বন্দি মুক্তির শর্তে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া, গাজায় ইসরায়েলি হামলায় আরও 34 ফিলিস্তিনি নিহত। এবং বর্ণাঢ্য আয়োজনে প্রসাধনী ব্র্যান্ড লাক্সের 100 বছর পূর্তি উৎসব, সাফল্যের পথ চলা অব্যাহত রাখার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলমান তাপপ্রবাহে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বিভিন্ন জেলায়। চালু থাকা বিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন অসহ্য গরম আর বিদ্যুতের লোডশেডিংয়ে ভালো নেই তারা। অবকাঠামোর দিক দিয়ে যেসব প্রতিষ্ঠান পিছিয়ে রয়েছে সেগুলোতে পাঠদান খুবই কষ্টকর বলছেন শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিদ্যালয় ছুটি ঘোষণা সমস্যার সমাধান নয়, সবাইকে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। মোস্তফা মল্লিকের রিপোর্ট। তীব্র গরমের শুরু থেকেই যেসব অঞ্চলে তাপমাত্রা বেশি সেখানে বিদ্যালয় বন্ধের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সারা দেশেই মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। তবে বন্ধ ছিল সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাখুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যানিকেতন শিক্ষার্থীদের স্কুল ব্যাগের সাথে বড় পানির বোতল আর হাত পাখা। শ্রেণীকক্ষে ফ্যান থাকলেও বিদ্যুতের যাওয়া আসার মধ্যে হাত পাখায় শীতল হওয়ার চেষ্টা। শিক্ষার্থীরা বলছেন গরমে অতিষ্ঠ তারা। অতিরিক্ত গরমের মধ্য দিয়েও আমাদের প্রতিদিন ক্লাস করতে হয়, যেটি আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। স্কুল যদি সকালে শিফটে দেওয়া হতো তাহলে শিক্ষার্থীরা এই ক্লাস করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করত। স্যার, আমাদের প্রচন্ড রকম সমস্যা হয়, এখন প্রচন্ড রকম গরম এবং বিদ্যুৎ থাকে না, আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয়। মন্ত্রণালয়ের আদেশ আছে বলেই বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান শিক্ষকরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে বা লোডশেডিং হওয়ার কারণে ক্লাস করাও বেশ একটু সমস্যা হচ্ছে। যেসব বিদ্যালয় অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে সেখানে শিক্ষার্থীদের সমস্যা আরও প্রকট। কক্সবাজারের রামুর রশিদনগরের পানিরছড়া SHD মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা বসছেন গাদাগাদি করে। ছাদের টিনের তাপে পড়াশোনায় মনোযোগ দেয়া কঠিন। এই তাপমাত্রায় স্কুল চলা আসলে খুবই কষ্টকর। গরমের মধ্যে ক্লাস করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমরা নিয়মিত স্কুলে আসছি। এখানে তীব্র গরম আর বিদ্যুৎ থাকে না বললেই চলে। স্কুলের অবকাঠামো তেমন ভালো না, আর এক বেঞ্চে 5 জন করে বসতে হয়। ঢাকায় স্কুল বন্ধের ঘোষণা থাকলেও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হয়েছে। শিক্ষকরা বলছেন প্রখর রোদ উপেক্ষা করে যারা এসেছেন শিক্ষা পাওয়া তাদের অধিকার। আমার দায়িত্ব হলো শিক্ষা মন্ত্রণালয়ের মার্গদর্শী নির্দেশনাটা পালন করা, সেটা আমি সবার আগে দেখি। এই যে সকালে যারা আসছে দ্বাদশ এবং দশম, এই যে ওরা কদিন পরে পরীক্ষায় বসবে, ওরাও কিন্তু কোভিড আক্রান্ত মানুষ, ওদের কিন্তু সিলেবাসগুলো আমরা শেষ করতে পারি নাই। দ্বাদশ এই জুনে 30 তারিখে পরীক্ষায় বসবে, আপনি চিন্তা করতে পারবেন না এদের নিয়ে। আমি তো বলছি মুখ খুলে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলবে যে আমরা কিভাবে বিপদে আছি ওদের নিয়ে। কিছু এলাকার সমস্যার জন্য পুরো দেশের শিক্ষা কার্যক্রম বন্ধের পক্ষে নয় মন্ত্রণালয়, বলছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রবণতাটা সেটা বন্ধ করতে হবে আগে, যতটা সম্ভব আমাদের স্কুলগুলো খোলা রাখা। সিলেটে তো বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ময়মনসিংহে বৃষ্টি হয়েছে,
ওইখানে তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে আছে, যার জন্য সারা বাংলাদেশে একভাবে বন্ধ না করে আমরা এলাকা ভিত্তিক যাতে বন্ধ করা যায় সেই চিন্তা ভাবনা করছি। দুর্যোগের সময় শিক্ষা কার্যক্রম কোন প্রক্রিয়ায় চলবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহে খরা পরিস্থিতিতে ফসল বাঁচাতে সম্পূরক সেচ দিতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। কৃষক বলছেন, তীব্র গরমে সেচ দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে বোরো ধানের জমি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। ধানের থোড় এখন শীষে রূপ নিয়েছে। তীব্র তাপপ্রবাহে মেহেরপুরে ধানি জমির মাটি শুকিয়ে যাচ্ছে। জমিতে এখন প্রতিদিন সেচ দিচ্ছেন কৃষক। অতি তাপদাহে শ্যালো মেশিনে পানি উঠছে কম, ফলে সময় বেশি লাগায় 1 লিটার ডিজেলের পরিবর্তে কোনো কোনো জমিতে প্রতিদিন 2 লিটার করে ডিজেল খরচ হচ্ছে। এতে বোরো ধান চাষের উৎপাদন খরচ 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। এবার বিপুল খরচ হয়েছে 15-16 হাজার টাকা খরচ হবে। ধান বেচার সময় কোনো খোঁজদিন নেই, ধান বেচার সময় কোনো খোঁজদিন নেই। আর তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। 1 বিঘা জমিতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পানি লাগছে। এখন প্রতিদিন একদিন বাদে পানি লাগছে। চাষিরা বলছেন, খরায় ধান শুকিয়ে যাচ্ছে, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। লোকসান থেকে বাঁচতে প্রতিমন ধান 1500 থেকে 1600 টাকা করার দাবি জানিয়েছেন কৃষক। যেহেতু বেশি লস হয়ে যাচ্ছে, এজন্য আমাদের দাবি হচ্ছে 1500 থেকে 1600 টাকা হলে আমাদের খরচটা উঠে আসবে। বৃষ্টি নেই, ধানের কীটনাশক দিয়েও দেখা যাচ্ছে কাজ করছে না, ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। শীষে মাথা এখন দেখা যায় ধান কুড়ি সব খেয়ে নিচ্ছে পোকামাকড়ে, এই অত্যাচারটা খুব বেশি। পরিস্থিতি মোকাবেলায় জমিতে সম্পূরক সেচ প্রদান এবং পোকামাকড় দমনে সঠিক মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নোইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে এখান থেকে আমরা অনেক পরিত্রাণ পাবো বলে আমি মনে করি। তাছাড়া যদি খুব কাছাকাছি যদি এরকম কোনো সম্ভাবনা নেই, যদি একটা বৃষ্টি হয় ভাই, তাহলে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 19,250 হেক্টর জমিতে। চাষ হয়েছে 19,097 হেক্টরে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। গাজায় ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে হামাস। ইসরায়েলের দেওয়া প্রস্তাবে হাজারো ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্ত রাখা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজায় সোমবার আরও 34 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে বৈশ্বিক মিত্রদের পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে ইসরায়েল সরকার। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে হামাসকে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। প্রস্তাবে হামাসের দেয়া হাজারো ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্তও রাখা হয়েছে। চুক্তির বিষয়ে ইসরায়েলের দেওয়া প্রস্তাব পর্যালোচনা শেষে হামাস বলেছে, এ বিষয়ে তাদের বড় ধরনের কোনো আপত্তি নেই। তবে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি বন্দীদের বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করা হয় তাহলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতন ঘটবে। ওদিকে গাজায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ নিয়েও নেতানিয়াহু চাপে রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এখতিয়ার নেই। এমন চাপের মধ্যেও গাজার রাফা এবং নুসেইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 34 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। লেবানন থেকে ওই হামলা চালানো হয়। তবে আইডিএফ জানিয়েছে, হামাসের ছোড়া বেশিরভাগ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনপন্থীরা। বিক্ষোভ দমাতে কমপক্ষে 950 জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁবু গেড়ে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। ইউরোপের বিভিন্ন দেশেও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। মাহফুজুল হাসান, চ্যানেল আই।
জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক ভরসার স্থলে পরিণত হয়েছে। তিনি জানান 2000 সালে যাত্রা শুরু করলেও বিএনপি জামাত জোট প্রতিহিংসা করে এই সেবা বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের সভাপতি ডাক্তার সৈয়দ মোদাসের আলীর সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ও অন্যরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের জন্য অংশীদারিত্বের একটি মডেল হিসাবে কাজ করছে। এটি পাবলিক প্রাইভেট বা সরকার জনগণ পার্টনারশিপের এক অনন্য উদাহরণ। এটি জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বৈষয়িক স্বাস্থ্যসেবার সাম্য আনয়নে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং বৈষয়িক মহামারী করোনাকালে মহামারী প্রতিরোধের জনসচেতনতা সৃষ্টিতে ও গণ টিকাদান কর্মসূচির বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক যে অবদান রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কমিউনিটি ক্লিনিক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানটির টেকসই অগ্রযাত্রার সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। স্বনামধন্য প্রসাধনী ব্র্যান্ড লাক্সের 100 বছর পূর্তি উৎসব হয়েছে। এ দীর্ঘ সময় লাক্সের সাথে যাদের পথ চলা সেই তারকাদের অনেকেই এতে যোগ দেন। তাদের সম্মানিত করা হয়েছে লাক্সের পক্ষ থেকে। মিথিলা নাজনীনের রিপোর্ট। আন্তর্জাতিক পরিসরে লাক্সের পথ চলা 100 বছরের। এই দীর্ঘ সময়ে লাক্সের সাথে কাজ করেছেন হলিউড, বলিউড সহ বিশ্বখ্যাত ও নন্দিত তারকারা। আপনার গোপন রহস্যটা বলবেন কি? সবার আগে সুন্দর ত্বক, নতুন লাক্স। বাংলাদেশেও লাক্সের পথ চলা 1964 সাল থেকে। একমাত্র লাক্সের যত্নেই আমার নির্ভরতা। তখন থেকে লাক্স তার পণ্যের প্রসার এবং প্রচারে সম্পৃক্ত করেছে দেশের চলচ্চিত্র, নাটক, নৃত্য, সঙ্গীত সহ সকল অঙ্গনের গুণীজনদের। এই দীর্ঘ পথ চলায় যারা লাক্সের সাথে কাজ করেছেন তাদের সম্মানিত করা হয় এই স্বনামধন্য ব্র্যান্ডের পক্ষ থেকে। It's a brand that is very close to my heart. It's a brand that I've seen and go through a lot of challenges, a lot of ups and downs. And today we see it to be what an amazing brand it is, one of the top brands of this country. দেশ এবং আন্তর্জাতিক পরিসরে লাক্সের গ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেন বরেণ্য অভিনয় শিল্পী সুবর্ণা মোস্তফা, চম্পা, অপি করিম এবং অন্যরা। একসময় লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, পরে দীর্ঘদিন আমি লাক্স চ্যানেল সুপারস্টারের জাজ ছিলাম, জাজ হিসেবে কাজ করেছি। আর আজকে 100 years অফ লাক্সে ইটস এ অনার যে এটার সাথে সম্পৃক্ত থাকতে পারছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সবার অন্তরে বাস করছে লাক্স। লাক্স ছাড়া চলে না। আমার ভালো লাগছে ভাবতে যে লাক্সের এই 100 বছরের পথ চলায় আমি অন্তত 30 বছরের সঙ্গী। সব কিছু মিলিয়ে নানানভাবেই তো লাক্সের সাথে সম্পর্ক। সবসময় শুভকামনা ছিল, আগামীতেও থাকবে। এবং লাক্স আসলে একটা ইমোশনের নাম, আমাদের ইমোশনের সাথে জড়িত। লাক্সকে নিয়ে তো আসলে বলার কিছু নেই, বিকজ লাক্স ইজ লাক্স। সে তো নিজেই জল জলে নক্ষত্র। লাক্সের সাথে দীর্ঘ সময় কাজ করা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এই গণমাধ্যম তুলে এনেছে আজকের অনেক গুণী তারকাদের। ইমোশনাল জার্নি আছে এতে আমার, কারণ আমার মনে হয় হাজারো মেয়ের স্বপ্ন পূরণে মানে সফলতা আনে লাক্স। কারণ আমিও একটা খুব সিম্পল মেয়ে ছিলাম, সেখান থেকে আমি এই লাক্সের প্ল্যাটফর্মের মাধ্যমে লাক্স চ্যানেল সুপারস্টার হয়ে গেলাম। এটা জাস্ট একটা, ইটস নট এ প্রোডাক্ট আর কি। সো লাক্সের জন্য আমার মতো মেয়েরা যারা আসলে সাহস করতে পারে ইন্ডাস্ট্রিতে কাজ করার, ওই কনফিডেন্ট ফিল করার। লাক্স চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল এই শোবিজে। তো এই জন্য লাক্সের সাথে এবং চ্যানেল আইয়ের সাথে দুটোর সাথেই আমার সম্পর্কটা অন্য ধরনের। লাক্স আমাকে একটা নতুন রূপ দিয়েছে, নতুন চেহারা দিয়েছে, নতুন আইডেন্টিটি দিয়েছে। It has given me everything that I am today.
অ্যান্ড 100 বছরের এই পুরো জার্নিতে আজকে আমি এখানে ইনভাইটেড হয়ে আই এম রিয়েলি অনার্ড। লাক্স তো আসলে যা কিছুই করে অনেক গর্জিয়াসলি করে, অনেক কনফিডেন্টলি করে। লাক্সকে কাছে থেকে দেখতে পারা খুব ভালো লাগছে। সেলিব্রেশনটা যে 100 বছরটা এখানে আমি থাকবো এটা কখনো ভাবিনি। লাক্স দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে তার এই পথ চলা অব্যাহত রাখবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার বিরতির পর যা থাকছে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ চিহ্নিত করতে কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছর পূর্তিতে ভুক্তভোগীদের হয়রানি ও দায়ের করা মামলা সহ সামগ্রিক চিত্র নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর ওয়েবিনারে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ডিজিটাল বা সাইবার সিকিউরিটি আইনে মামলার মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন হওয়ার পর মামলার পরিমাণ কমলেও আগের আইনে হয়রানির যথাযথ তদন্ত হয়নি। আলোচনায় বিশেষজ্ঞরা এই আইনের অপপ্রয়োগ নিয়ে কমিশন গঠনের আহ্বান জানান। কানাডার টরন্টোয় সাংস্কৃতিক সংগঠন অন্যস্বর টরন্টো ও অন্য থিয়েটার টরন্টো আয়োজিত বৈশাখের পংক্তিমালা অনুষ্ঠান হয়েছে। স্থানীয় হোপ চার্চ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নগরীর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ছিলেন। 2 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক সংগঠক ও অন্যস্বরের প্রধান আহমেদ হোসেনের NRB পদকপ্রাপ্তি এবং তার সদ্য প্রকাশিত বই ইচ্ছের ডানায় নিয়ে আলোচনা। আয়োজনের দ্বিতীয় পর্বে বৈশাখ উদযাপনে বৈশাখের পংক্তিমালা শীর্ষক পরিবেশনায় অংশ নেন সংগঠনের সদস্যরা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। জাটকা ইলিশ রক্ষায় 2 মাস নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় আবারও মাছ ধরা শুরু হয়েছে। এর আগে মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নেয় টান। চাঁদপুর থেকে মোর্শেদ আলম ও ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইলিশ প্রজনন রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চাঁদপুর জেলার মতলবের 60নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ও ট্রলার ভাসাবেন জেলেরা। অভিযান খুব সুন্দর হয়েছে। মনে করেন না, যদি আশা আসি, যদি মনে করেন আল্লাহ দেয়, আশা তো করি অনেক মাছই পামু, অনেক আল্লাহ মাহবুব জানে। এই 2 মাস অনেক টাকায় ঋণ করছি, প্রায় 40-50 হাজার টাকার মতো ঋণ হয়েছি। আমরা এই অভিযানের পরে আল্লাহ যদি বাঁচায়, যদি আঙ্গ নদীতে মাছ থাকে, আমরা এই মাছ ধরে এই ঋণ শোধ করতে পারব। অভিযান শেষ হয়ে গেছে, এখন আমরা জাল নৌকা এই হাজ দিতেছি, মানুষ বদলা গালমা লইয়া হাজ টাজ দিয়া এখন আল্লাহ যদি বাঁচা আমরা নদীতে যাবো। 2 মাস তো গাং বন্ধ আছিল, আমরা তো জাল টাল পাই না, গাঙ্গ মাছ আছে কিনা এটা জাল ফালাইলে বলতে পারবো। জাটকা ইলিশ রক্ষায় 2 মাসের অভিযানে 50টি মামলা সহ 100টি জেলে নৌকা আটক করেন ভ্রাম্যমাণ আদালত, কোস্টগার্ড ও নৌ পুলিশ। দিনে এবং রাতে আমরা পালাক্রমে সার্বক্ষণিক নদীতে দায়িত্ব পালন করেছি। আমাদের টহল টিম 24 ঘন্টা নদীতে মোতায়েন ছিল। এবছর অভিযান অন্যান্য যে কোনো বছরের চেয়ে অনেক সফল হয়েছে বলে আমরা মনে করি। আমাদের এই অভিযান সফলতার ফলে আমি মনে করছি যে ইলিশের উৎপাদন অন্য যে কোনো সমস্যা অনেকাংশে বৃদ্ধি পাবে। চাঁদপুরের প্রায় 44,000 নিবন্ধিত জেলে রয়েছেন। ভোলায় মেনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। ভোলায় 190 কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞার আওতায় ছিল। মোটামুটি যাইব 2 ইনকাম করানো যাইব, এতদিন তো আমি ইনকাম করতাম হয় না, বা যারা ঋণ হয়েছি বহুত, ঋণ ফুট দিয়ে চেষ্টা করুম। সরকারের কাছে একটাই দাবি, আমরা যে শান্তি মতন বসবাস করে জাল বাইতে পারি,
কোনো ডিস্টার্ব যে না হয়। নৌ পুলিশ যায় মনে করেন আমাদের জেলেদেরকে ডিস্টার্ব করে, কিন্তু অভিযান ছাড়াই ওরা যায় আমাদেরকে ডিস্টার্ব করে। কিন্তু আমরা সরকারের কাছে একটাই দাবি করতেছি, ওরা যে আমাদের কাছে যায় যে ডিস্টার্বটা যে না করে। এবার প্রায় 2 লাখ টন ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ইজারাদারদের অতিরিক্ত মুনাফা আর লোভের কারণে নিজস্বতা হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নীতিমালা ও শর্ত উপেক্ষা করে কার্যক্রম চালালেও নির্বিকার প্রশাসন, আর এতে বিলুপ্তির পথে দেশীয় মাছসহ জলজ প্রাণী, হুমকিতে প্রাণ প্রকৃতি ও পুরো জীববৈচিত্র্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এম এ সালামের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় হাওর মৌলভীবাজারের হাকালুকি। জৈব পরিবেশ সংরক্ষণে রামসার এলাকা হিসেবে ঘোষিত হাকালুকি হাওর। এখানে রয়েছে 200 জলমহাল, কিন্তু ইজারার নামে হাওরটির জলমহাল বিল শুকিয়ে মাছ আহরণের হিড়িক চলছে। হাকালুকির মেধাবিল, কাটোয়া বিল, চাতলা ও নাগুয়া বিল, শিয়ালি ঝগড়ি ও কাত্তিজাউরি বিলে বসানো হয়েছে সেচ যন্ত্র, আর এতে সংকটাপন্ন হাওরের পরিবেশ প্রতিবেশ। আমি সুশীল সমাজ এবং সচেতন মহল সকলের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আজ দ্রুত এই মৎস্য ভাণ্ডারকে রক্ষা করা না গেলে আগামী 5-7 বছর পরে আমাদের হাওরের কোনো অস্তিত্ব থাকবে না। এই সমস্ত হাওর খেকুরা এই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ফাঁকফোকরগুলো ব্যবহার করে সিন্ডিকেট করে তারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। পূর্ব পাশটা হিসিয়া খাওয়া হয়ে গেছে, মানে হিসিয়া শেষ দিয়া বিরাট বিরাট মেশিন লাগে, কয়েকটা মেশিন লাগে, মানে তারা হিসি লিছে। হিসা ঠিক না, এটা আইনে তো ঠিক হয় নাই। ক্ষতি হয়েছে না, আমরা মাছটা বাড়ির সাথে কই পাইতাম, মাছ আমরা পাইতাম কই, পোনা টোনা শেষ হয়ে গেল। হাওরের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য হুমকিতে ফেললেও ইজারাদারদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ। এই যে জলমল লিজ দেওয়া আছে, যারা লিজ দিচ্ছে তারা এত শক্তিশালী যে তারা 6-7টি মেশিন লাগিয়ে তারা বিল শুকিয়ে ফেলছে, যা বলে সেখানে যে মাছের অস্তিত্ব আছে সেটি নষ্ট হচ্ছে, এখানে যে জলজ উদ্ভিদের যে প্রাণগুলো আছে সেটি নষ্ট হচ্ছে। আমরা মনে করি এদেরকে হত্যা করা হচ্ছে। এই প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে, এই জীববৈচিত্র্য রক্ষা করতে গেলে হাওরকে তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই জলমল বন্ধ করতে হবে। নিয়মিত অভিযান পরিচালনা করেও দমানো যাচ্ছে না ইজারাদারদের। এই জাতীয় যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে যে বিলে সেচ দিয়ে মাছ ধরার জন্য আছে, সেখানে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সরাসরি গিয়ে অভিযানের মাধ্যমে এগুলো জব্দ করছেন এবং মাছ ধরা বন্ধ করছেন। আমরাও আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টায় আছি যেন বিল সেচে কেউ মাছ ধরতে না পারে। অভিযোগ দীর্ঘদিনের হলেও এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি স্থানীয় প্রশাসনের। আমি আপনাদের মাধ্যমে জানলাম যে বিষয়টা তারা সেচ মেশিন লাগিয়েছে। আমরা খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। লিজ বাতিল করা যায়, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলাও করা যায়, কারণ আপনারাও জানেন সেচ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।